প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নবম শ্রেণীতে পাঠরত তাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলের প্রথমের দিকেই সকলের পরীক্ষা শুরু হয়ে যাবে আশা করি। তোমাদের বাংলা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ, 3 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং সহায়ক পাঠ থেকে 5 নম্বরের প্রশ্ন ও ভাব সম্প্রসারণ উত্তর সহ দিয়ে দিলাম, দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% প্রশ্ন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে। তোমাদের কবিতা, গদ্য, নাটক, ব্যাকরণ মিলিয়ে এমসিকিউ দেওয়া থাকে 10টি, লিখতে হয় 8টি। একইভাবে এসিকিউ দেওয়া থাকে 10টি, লিখতে হয় 7টি। 3 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হয়। কবিতা এবং গদ্য মিলিয়ে তোমাদের প্রশ্ন দিতে পারে 3টি বা 4টি। তোমাদের 4 নম্বরের প্রশ্ন নাটক থেকে দেয় 2টি, লিখতে হয় 1টি। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পাঠ্য বই থেকে, গদ্যের থেকে বিশেষত দেওয়া থাকে 2টি, লিখতে হয় 1টি এবং সহায়ক পাঠ থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকে 5 নম্বরের, লিখতে হয় 1টি। আর ভাব সম্প্রসারণ দেওয়া থাকে 2টি, লিখতে হয় 1টি। এই তোমাদের মোট 40 নম্বরের পরীক্ষা হয়। তবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতন করে নম্বর বিভাজন করে দিতে পারেন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের প্রশ্নগুলির ক্ষেত্রে। তোমাদের এমসিকিউ এবং এসএকিউগুলি আমি আর পড়ে দিলাম না, তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নাও এবং প্রয়োজনে খাতায় লিখে নাও। আর তোমাদের কোন কোন বিষয়ের নোটস প্রয়োজন আমাকে কমেন্টে জানাও, আমি সেই সমস্ত বিষয়ক নোটসগুলি তৈরি করে ভিডিও আকারে তোমাদের জন্য খুব শীঘ্রই আপলোড করে দেব। তোমাদের ইতিহাসের সাজেশন আমি দিয়ে দিয়েছি, দেখে নিও এবং তোমাদের অন্যান্য বিষয়ক সাজেশনগুলিও আমি খুব শীঘ্রই দিয়ে দেব। এছাড়াও 2023 সালে আমি তোমাদের বিভিন্ন নোটস বা সাজেশন আপলোড করে দিয়েছি, কারণ যেহেতু তোমাদের সিলেবাস পরিবর্তিত হয়নি তাই তোমরা সেগুলো থেকেও পড়াশোনা করতে পারো বা দেখে নিতে পারো। এবার তোমাদের বড় প্রশ্নগুলি একটু আলোচনা করে দেই, চলো। প্রথম প্রশ্ন রয়েছে ইলিয়াস থেকে। এ বিষয়ে তিনি সত্য বলতে পারবেন। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? তিনি সত্য বলতে পারবেন কেন? মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের কাছে জানতে চান যে অতীতের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমান দুঃসময়ের জীবন তাকে কষ্ট দেয় কিনা। উত্তরে ইলিয়াস বলে যে এই বিষয়ে তার স্ত্রী শ্যামশ্যামাগি ভালো বলতে পারবে। একজন মহিলা হওয়ার কারণেই তার মুখের কথায় মনের প্রকৃত ইচ্ছা প্রকাশ পাবে। দ্বিতীয় প্রশ্ন, কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনীকে সকল লোক তাকে স্মরণ করে কেন? উত্তর, পুরাণ মতে জৈমিনী হলো বজ্রপাত নিবারক, অর্থাৎ বজ্রপাত যে নিবারণ করে বা বজ্রপাত বন্ধ করে। দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছিল এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সেখানে 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল, চারিদিকে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, তাই কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় দেবী চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, প্রবল মেঘগর্জনে প্রজারা চিন্তিত হয়ে পড়ে, ঝড়ের তাণ্ডবে তারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়, সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। বৃষ্টি এতটাই তীব্র হয় যে কবি মনে করেন 8টি দিকের পাহারাদার 8টি হাতি ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক যেন তাদের সুরের সাহায্যে 4 মেঘে জল দিচ্ছে। তার ফলেই প্রবল বৃষ্টিপাতে চারপাশ জলে ডুবে গেছে। আচ্ছা, এখানে একটু ভুল রয়েছে, খুর রয়েছে, এটা সুর হবে, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কারোর অঙ্গ কেউ দেখতে না পাওয়ার কারণ কি? উত্তর, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে। হঠাৎই কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশ অন্ধকারে ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠেছে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন,
নোঙর থেকে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, কবি নৌকা নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তার সেই নৌকা তটের কিনারে নোঙরে বাধা পড়ে গেছে। কবির মন বাধা অগ্রাহ্য করে দাঁড় টেনে চলে। প্রতিবার দাঁড় টানলে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস। স্রোত গতিশীল, কিন্তু কবির জীবনতরী আটকা পড়ে আছে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকা ভাসাতে পারছে না, তাই স্রোত কবির এই থমকে থাকাকে বিদ্ধ করে চলে। অর্থাৎ কবি এই প্রসঙ্গটিকে নিজের সাংসারিক জীবনের বন্ধনের সাথে তুলনা করেছেন। এরপর রয়েছে 4 নম্বরের প্রশ্ন। তোমাদের 4 নম্বরের প্রশ্ন গদ্য থেকেও দিতে পারে অথবা নাটক থেকেও দিতে পারে, দুটো মিলিয়ে আসতে পারে। তার মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় প্রত্যেকবারই আসে। উত্তর দেখো, মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আক্ষেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডী তার কৃপাধন্য ব্যাধ কালকেতুর তৈরি গুজরাট নগরে বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গ দেশে প্লাবন ঘটান। অর্থাৎ আমাদের ধর্মমত অনুযায়ী বিভিন্ন দেবদেবীরা নিজেদের পূজা প্রতিষ্ঠার জন্য মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়। আচ্ছা, কলিঙ্গের আকাশে ঈশান কোণে মেঘ জমা হয়, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা দেয়, দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্যক্ষেত এবং সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিকের 8টি হাতি যেন বৃষ্টিধারা সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলে ডুবে যায়। ঘোর অন্ধকারে দিন রাত্রির পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। ভীত প্রজারা এই ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পেতে ঋষি জৈমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন ধরে অবিরাম বর্ষণের ফলে কৃষিকাজ যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়। ভাদ্র মাসের তালের মতো বড় বড় শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশে সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে। দেবীর আদেশে পর্বতের মতো উঁচু ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে যায়। শেষ পর্যন্ত কলিঙ্গ ত্যাগ করে চলে যায় সমস্ত কলিঙ্গবাসীরা। নেক্সট প্রশ্ন, এটা খুবই জ্ঞানের কথা। কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে? ইলিয়াস থেকে কোশ্চেনটি দিয়েছে। ইলিয়াস এবং তার স্ত্রী জীবনে অভিজ্ঞতা তাদের মনিবের অতিথিদের সাথে ভাগ করে নিয়েছিল। ইলিয়াস দম্পতি বলেন, যখন তারা ধনী ছিলেন সেই সময় তাদের জীবনে অর্থসুখ থাকলেও জীবনে কোনোরূপ শান্তি ছিল না। মন সর্বদাই দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকত। তারা যখন মনিবের বাড়িতে দরিদ্র হয়ে কাজ করত সেই সময়ই তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছেন, কারণ আজ তাদের আর কোনোরূপ দুশ্চিন্তা নেই। তারা প্রথমে সব ধন সম্পত্তি হারিয়ে দুঃখ পেয়েছিলেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। ইলিয়াসের এই কথাগুলি মোল্লা সাহেবের কাছে জ্ঞানের কথা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ইলিয়াসের তখন খুব বলবোলাও। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, দেখে নাও। বলবোলাও শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, বলবোলাও শব্দের অর্থ হলো প্রতিপত্তি, বিশাল অবস্থা। 35 বছরের কঠোর ধারাবাহিক পরিশ্রমের ফলে ইলিয়াসের অবস্থার উন্নতি ঘটে। 7টি ঘটকি অর্থাৎ মেয়ে ঘোড়া আর কি, 2টি গরু এবং 20টি ভেড়া থেকে শুরু করে তার গৃহপালিত পশুর পরিমাণ 200 ঘোড়া, 150 গরু, মোষ এবং 1200 ভেড়ায় পৌঁছায়। অর্থাৎ প্রথমে তার যা পশু ছিল সেই পশুর পরিমাণ একটা সময় গিয়ে বিরাট সংখ্যায় দাঁড়ায়। ভাড়াটে মজুরেরা গরু ঘোড়ার দেখাশোনা করে এবং মজুরানীরা দুধ, দই, কুমিশ, মাখন ও পনির তৈরি করে। তার এই উন্নতি এবং প্রতিপত্তি দেখে পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে। নেক্সট 5 প্রশ্ন, অর্থাৎ প্রশ্নমান 5, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার বিষয়বস্তু উল্লেখ করো। দেখো, এই প্রসঙ্গে যে 4-এর 1 নম্বরের প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর যা সেটি লিখে দিলেই হবে। নেক্সট কোয়েশ্চেন, ইলিয়াস থেকে দিয়েছি, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, এই সুখের পরিচয় দাও। উক্তিটি ইলিয়াসের স্ত্রী শ্যামশ্যামাগীর। ইলিয়াস এবং তার স্ত্রী এককালে ধনী ছিলেন। ওই অঞ্চলে তাদের প্রতিপত্তি ছিল চোখে পড়ার মতন, কিন্তু সেই সময় তাদের অর্থ সুখ থাকলেও মনের শান্তি ছিল না। অতিথিরা এলে যাতে লোকনিন্দে না হয় তাই তারা
তটস্থ হয়ে তাদের সেবা করতেন। মজুরেরা যাতে ফাঁকি না দিতে পারে তার জন্য তাদের কড়া নজর রাখতে হতো তাদের উপর। গৃহপালিত পশুর ক্ষতি হবে এই ভেবে তারা সর্বদা দুশ্চিন্তায় থাকতেন। এসবের মাঝে নিজেদের মধ্যে কথা বলা বা ঈশ্বর চিন্তার সুযোগ তারা পেতেন না। কিন্তু তারা যখন দরিদ্র হয়ে মনিবের বাড়িতে কাজ করতে লাগলেন, সেই সময় তারা প্রকৃত সুখের সন্ধান পেলেন, কারণ এই সমস্ত চিন্তা তখন আর তাদের ছিল না। তারা নিজেদের মধ্যে কথা বলারও সুযোগ পেতেন এবং ঈশ্বর চিন্তা করারও সুযোগ পেতেন। নেক্সট তোমাদের ভাব সম্প্রসারণ রয়েছে। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। অর্থাৎ ফুল কখনোই নিজের জন্য ফোটে না, সে পরের জন্য ফোটে। আমরা কি করি? ফুল নিয়ে পুজো দিই, তাই তো? কোনো শুভ অনুষ্ঠানে কাজে লাগাই বা বিভিন্ন কাজে আমরা লাগাতে পারি ফুলকে। কোনো অনুষ্ঠান হোক, তা কারোর মৃত্যুতে হোক, বা গন্ধ নেবার জন্য হোক, বা ঘর সাজিয়ে রাখার জন্য হোক। তাই ফুল নিজের জন্য ফোটে না, কিন্তু ফুল ফোটে পরের জন্য। একইভাবে আমাদের যে হৃদয় পুষ্প রয়েছে, তাহলে হৃদয়কেও পুষ্পের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু সেই হৃদয় কুসুমকেও আমাদের উচিত সকলের জন্য কাজে লাগানো, শুধুমাত্র নিজের স্বার্থের কথা না ভেবে পরের উপকারের জন্য কাজে লাগানো। এটাই মূল বিষয় এবং আমি আলোচনা করে দিয়েছি, দেখে নাও। এর পরবর্তীতে আমি আরও 4টি তোমাদের জন্য ভাব সম্প্রসারণ দিয়েছি, গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে বিগত বছরগুলিতে এসেছে। এগুলো খুব ভালো করে করে রাখবে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের যে সহায়ক পাঠ, তার থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে রাখবে, কারণ এই প্রশ্নগুলির থেকেই কিন্তু বিগত বছরগুলিতে বিভিন্ন বিদ্যালয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রে প্রশ্ন এসেছে। একেবারে শেষে তোমাদের জন্য আমি কিছু ব্যাকরণ থেকে প্রশ্ন উত্তর দিয়ে রেখেছি, সেগুলো খুব ভালো করে পড়ে রাখো, কারণ তোমরা জানো তোমাদের ব্যাকরণ থেকে কিন্তু MCQ, SAQ বা 3 নম্বরের প্রশ্নে প্রশ্ন দিতে পারে। কাজেই খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন পড়ে রাখো। আর তোমাদের কাছে যদি মনে হয় ভিডিওটি প্রয়োজনীয় বা উপকারী, অবশ্যই বন্ধুরা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব ভালো থাকো এবং তোমাদের পরীক্ষার জন্য আমার তরফ থেকে একরাশ শুভেচ্ছা রইল। আর যত শীঘ্র সম্ভব তোমাদের অন্যান্য বিষয়গুলির সাজেশন আমি দিয়ে দেব আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই তোমরা অবশ্যই সঙ্গে থাকো, যাতে পরবর্তী ভিডিওগুলি এবং গুরুত্বপূর্ণ সাজেশনগুলি, প্রশ্নোত্তরগুলি তোমরা খুব সহজেই আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও।